হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ১৯। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়া প্রেগনেন্ট ব্যাপারটা খানবাড়িতে হইচই ফেলার জন্য যথেষ্ট ছিল। এর আগেও একবার মায়ের প্রেগন্যান্সির খবর শুনে খানবাড়ির মানুষ মিষ্টিমুখ করেছে। এই নিয়ে দ্বিতীয়বার হৃদের বাবা হওয়ার খুশিতে খানবাড়ির মানুষ মিষ্টিমুখ করছে। এবার আর রাগঢাক নয়, এই ঘটনা সত্যিই ঘটেছে। মায়ের প্রেগন্যান্সির সত্যি খবরটা সুফিয়া খান নিজে সবাইকে জানিয়েছে। খবর পেয়ে নিহাল খান রাদিফকে নিয়ে সেই রাতেই চট্টগ্রাম থেকে ঢাকা খানবাড়িতে চলে আসে। হৃদ অনুপস্থিত। সে দুবাই গিয়েছিল ব্যবসায়িক কাজে। রাদিফ ফোন করে তাকে বাবা হওয়ার সংবাদটা জানালে হৃদের রিয়াকশন রাদিফ বুঝতে পারল না ফোনে। হৃদ প্রথমে বোবা বনেছিল, তারপর রাদিফের কল কেটে দেয়। খানবাড়িতে একে একে সকলের আগমন ঘটে পরদিন সকালে। আরাফ খানের ৩ মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি সকলে এসেছে মায়ের প্রেগন্যান্সির খবর শুনে। মা হওয়ার ব্যাপারটায় মায়া আনন্দিত। অবশেষে সেও মা হতে পারছে, ব্যাপারটা এসে খুবই ইমোশনাল। কিন্তু এই মুহূর্তে মায়া ইমোশনালের চেয়েও লজ্জা পাচ্ছে বেশি। মায়া খানবাড়ির বসার ঘরে বসে। মায়াকে ঘিরে হেনা খান, আরাফ খান, ওনার ৩ কন্যা সকলেই উপস্থিত। মায়ের বাবা মাও এসেছে মায়ের প্রেগন্যান্সির খবর শুনে মায়াকে দেখতে। সুফিয়া খান সার্ভেন্ট দিয়ে সবাইকে বিকেলে নাস্তা দেয়। বিকেল তখন ৪:৪৯। জুঁইকে নিয়েও আয়ন এসেছে মায়াকে দেখতে। জুঁইয়ের ৭ মাসের পেট। গর্ভবতী অবস্থায় আয়ন জুঁইকে নিয়ে খানবাড়িতে আসতে চায়নি, কিন্তু জুঁইয়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। জুঁইয়ের খেয়াল সবাই রাখছে। সে সবার সাথে দুপুরে খেয়ে রুমে শুয়ে রেস্ট নিচ্ছে। জুঁইয়ের সিঁড়ি বেয়ে ওঠা নিষেধ, সেজন্য সে নিচে গেস্ট রুমে থাকছে। মায়া সুফিয়া খানকে বলে জুঁইয়ের রুমের দরজায় টোকা দেয়। জুঁই পিঠে বালিশ ঠেকিয়ে বিছানায় বসেছিল। আয়ন ঘরে নেই, হয়তো বাইরে কোথাও আছে। আয়ন ঘরে আছে ভেবে মায়া দ্বিতীয়বার টোকা দিয়ে বলে, ভাইয়া আসবো? আয়। জুঁই ভেতরে থেকে ডাকে মায়াকে। মায়া দরজা ঠেলে ভেতরে ঢুকে জুঁইকে একা দেখে বলে, তুই একা নাকি? আয়ন ভাইয়া ঘরে নেই? না, বাইরে গেছে হয়তো কোনো কাজে। মায়া জুঁইয়ের পায়ের কাছাকাছি বসে বলে, আয়ন ভাইয়া বলল তোর নাকি ছেলে হবে, টেস্ট করেছিলি নাকি? জুঁই মায়ার কথায় মুখটা কুঁচকে বলে, এই লোকের যত সব ফাউল আলাপ। আমার কনসিভ করার আগে থেকে সে সবাইকে বলে বেড়াচ্ছে তার ছেলে হবে আর হৃদ ভাইয়ের মেয়ে হবে, দুজনের বিয়ে দিয়ে সম্বন্ধ করবে। অথচ আমার ৭ মাস চলছে, কিন্তু এখনো কোনো টেস্টই করাচ্ছে না সে। সে শিওর তার ছেলে হবে এটা নিয়ে। মায়া হেসে ফেলল। দুপা তুলে বিছানায় বসে বলে, তোর ছেলে হবে সেটা না হয় মেনে নিলাম। এখন যদি আমার মেয়ে না হয়ে ছেলে হয়, তখন কি করবে আয়ন ভাই? তখন আর কি করবে? নিজের মাথা ফাটাবে বসে বসে। এই লোকের মাথায় কি ভূত চেপেছে আল্লাহ জানে। সারাক্ষণ খালি বলবে, জুই আমাদের ছেলে হওয়ার সাথে সাথে আমরা কিন্তু হৃদের কাছে ওর মেয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবো, কেমন? নয়তো হৃদ যে তেরা মানুষ, পরে যদি বেঁকে বসে, মেয়ে বিয়ে দিতে না চাই আমার ছেলের কাছে, তাহলে তাহলে তো আমার ছেলে চিরকুমার থেকে যাবে জুই। ব্যাপারটা সাংঘাতিক টেনশনের। জুইয়ের কথায় মায়া হেসে বলে, ব্যাপারটা আসলেই টেনশনের। ২ বোন একত্রে হেসে ফেলে। দুজনের হাসাহাসির মাঝে মায়া হঠাৎই বলে ওঠে, আমাদের আগের দিনগুলো কত সুন্দর ছিল জুই, তাই না? আমরা কলেজে যেতাম, সব বান্ধবীরা মিলে হইচই করতাম। দিনগুলো অনেক সুন্দর ছিল। যদি ওনাদের সঙ্গে আমাদের দেখা না হতো, তাহলে আজও আমরা কলেজের মাঠে হইচই করে বেড়াতাম, তাই না? মায়ার কথায় জুঁইও হঠাৎ ইমোশনাল হয়ে গেল। খান পরিবারের ছেলেরা যদি ওদের জীবনে না আসতো, তাহলে হয়তো ওরা আজও চট্টগ্রামে থাকতো। এখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিত বান্ধবীরা মিলে। এই সংসারে এসে ওরা দুঃখী এমন না। মায়া জুঁই দুজনে আল্লাহর দরবারে শুকরিয়া জানায় এমন স্বামী সংসার পেয়েছে বলে। কিন্তু কিশোর জীবনের হইচইগুলো শুধু হঠাৎ স্মৃতির পাতায় ভেসে উঠলে তখন ওদের মনে পড়ে খুব। মায়া ইতিমধ্যে ডিসিশন নিয়ে ফেলেছে, সে বেবি হওয়ার পর নিজের পড়াশোনা কন্টিনিউ করবে। আপাতত অফ থাকবে। এই বছর গ্যাপ দিয়ে পরের বছরে আবারও কলেজে ভর্তি হবে। আর জুঁই এই শরীর নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আয়ন জুঁইয়ের পড়াশোনায় সাহায্য করছে। মায়ের কথায় জুঁই সম্মতি দিয়ে বলে, স্কুল কলেজের বান্ধবীদের সঙ্গে হইচইয়ের কথা মনে পড়লে বুকটা হা হা করে ওঠে। মায়া লাগে ভীষণ। শ্রেয়া, নাদিয়ার কথা কিছু জানিস মায়া?
হুম, জানি। শ্রেয়ার সাথে মাঝে মধ্যেই কথা হয়। ওরা চট্টগ্রাম কলেজেই আছে। আর রাকিব ভাই, ওনার কথা কিছু জানিস? বেচারা এখনো সিঙ্গেল নাকি বিয়ে শাদী করেছে? জুঁইয়ের কথায় মায়া নাক মুখ কুঁচকে বলে, তুই রাকিব ভাইয়ের কথা আমাকে জিজ্ঞেস করছিস? আমার জামাই জানলে আমাকে মেরে তক্তা বানাবে। এমনি ভয়ে আছি। ঘাওড়া লোক দেশে ফিরে আমাকে না জানি কি করে। জুঁই চমকে উঠে বলে, কি করবে মানে? মায়া সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলে, উনি এখন বেবি চাচ্ছিলেন না। আমি ওনাকে ঠেঙিয়ে বেবি নিয়েছি। ব্যাপারটায় উনি আমার সঙ্গে খেপে যেতে পারেন নিশ্চিত। জুঁই ব্যাপারটায় আশ্চর্য হয়ে বলে, ভাইয়া রাজি না থাকলে তুই নিজে নিতে গেলি কেন? পরেই নীতি না হয়। উনি পরে কবে বেবি নিবেন সেই নিশ্চয়তা উনি আমাকে দেয় না। উনার এত বড় বাড়িতে আমার একা লাগে। একটা বেবি থাকলে আমারও সময় কাটবে, সেই জন্য বেবি নিয়েছি। তাছাড়া বিবাহিত মেয়েদের দীর্ঘদিন নারী মাতৃত্ব রোধ করে রাখলে পরে কনসিভ করতে চাইলে প্রেগন্যান্সিতে কমপ্লিকেটেড দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে মেয়েরা মাতৃত্ব হারায়। আমি মূলত সেই ভয় থেকেই বেবি নিয়েছি। বিয়ে যেহেতু হয়েছে, আগে বা পরে আমাকে বেবি নিতেই হতো। তাহলে এখন নিলে সমস্যা কোথায়? ভাইয়া যদি তোর সাথে রাগারাগি করে? রাগ করলে করবে, আমার কি? আমার সাথে ওনার মা আছে না? চুটকিতে সব সামলে নেবে দেখিস। মায়া প্রেগনেন্ট হওয়ার খবরটা হৃদকে আগের দিন রাতে রাদীপ ফোন করে দিয়েছিল। হৃদ পরদিন সন্ধ্যায় বাংলাদেশে ফিরে আসিফকে নিয়ে। রাত তখন ৮টার ঘরে। হৃদের গাড়ি তখন বাড়ির পার্কিং এরিয়াতে থামতে দারোয়ান দৌড়ে এসে গাড়ির পিছনের দরজা টেনে ধরে। ততক্ষণে ড্রাইভারের সঙ্গে বসা আসিফও দৌড়ে বেরিয়ে আসে। হৃদ গাড়ি থেকে বেরিয়ে সামনে হাঁটতে হাঁটতে গায়ের কোটটা আসিফের দিকে বাড়িয়ে দেয়। আসিফ আসিফ তৎপর হয়ে হৃদের কোটটা হাতে নিয়ে পিছনে পিছনে হাঁটে। তাদের দুবাই ১ সপ্তাহ থাকার কথা ছিল, অথচ ৩ দিন যেতেই হৃদ আসিফকে নিয়ে কথা নেই বার্তা নেই হুট করে বাংলাদেশে চলে আসে। দুবাইয়ের প্রজেক্টর কাজগুলো শেষ হয়নি। হৃদ কাজ মাঝপথে ফেলে হঠাৎ করে চলে এসেছে, মানে গুরুতর কিছু হবে বলে আসিফ ধারণা করে। আসিফের হৃদ ভাই বাবা হবে খবরটাই তখন সে অজ্ঞাত ছিল না। এর মাঝে কোথা থেকে আয়ন এসে হঠাৎ করে হৃদকে জাপটে জড়িয়ে ধরে বলে, হৃদ ভাই, তুই আমার বুকে আয়। অবশেষে তুই আমার সম্বন্ধী হবি। আয় কোলাকুলি করি। অযথা ঘেঁষাঘেঁষি হাতাহাতি হৃদের পছন্দ না। হৃদ আয়নকে ঠেলে দূরে সরে যেতে চেয়ে বলে, যা তো বাল, দূরে সর। মাইয়া মানুষের মতো ঘেঁষাঘেঁষি করিস না, দূরে যা। আয়নের মাঝে উৎফুল্লতার কমতি নেই। হৃদ দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আয়ন দুহাত মেলে ফের হৃদকে জড়িয়ে ধরতে চেয়ে বলে, তুই বাবা হবি আর আমি ঘেঁষাঘেঁষি করব না, তা কি হয় সম্বন্ধী বল? তোর বাবা হওয়ার আনন্দ তো তোর থেকে আমার বেশি। অবশেষে আমরা সম্বন্ধী হব ভাই। হৃদ বাবা হবে খবরটা শুনে আসিফ অবাক হলো। তাই তো বলি, হৃদ ভাই এত হন্তদন্ত হয়ে কেন আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল? কাহিনী তাহলে এইটা? আসিফ খুশিতে আটখানা হয়ে তৎক্ষণাৎ হৃদকে সাধুবাদ জানিয়ে বলে, কংগ্রাচুলেশন ভাই। একে তো আয়ন জ্বালাচ্ছে, তার উপর আসিফের সাধুবাদ শুনে হৃদ বিরক্তির চোখে আসিফের দিকে তাকায়। আসিফ বুঝেছে সে ভুল জায়গায় ভুল সাধুবাদ জানিয়ে ফেলেছে। সেজন্য কথার ঘাটতি কমাতে তৎপর হয়ে বলে, সরি ভাই। আয়ন আসিফের কাণ্ডে হেসে ফেলে। আসিফের কাঁধে চাপড় মেলে বলে, কি সরি ভাই? সরি ভাই করছিস? তোর হৃদ ভাইয়ের নতুন আপডেট হয়েছে বুঝলি আসিফ। তুই চাচা হবি। কখনো ভাবছিস তোর হৃদ ভাই আমার সম্বন্ধী হতে পারবে? হুম? আসিফ আয়নের কথায় অসম্মতি জানাতে চেয়েছিল, কিন্তু হৃদের বিরক্তিমাখা মুখটা দেখে সে চুপ করে যায়। আয়ন আসিফকে দেখে হাসে। হৃদ বিরক্তিতে এক প্রকার জোর করে আয়নের পাশ কাটিয়ে বাড়ির ভেতরে যেতে চায়, কিন্তু পথিমধ্যে আবারও পথ আটকায় আরাফ খান। হৃদ বিরক্তি গলায় ঝেড়ে বলে, সরো। কি সরো? হৃদ মেজাজ দেখিয়ে বলে, পথ ছাড়ো দাদা ভাই। খেয়ালির আরাফ খান এতদিন বাদে হৃদকে ভাগে পেয়েছেন। তিনি এমনি এমনি হৃদকে যেতে দিবেন না, বিরক্তি করে ছাড়বেন। আরাফ খান লাঠি উঠিয়ে হৃদের পথ আটকে খেয়াল করে বলে, পথ ছাড়লে কি করবি শুনি? তোর এত তাড়া কিসের আবার? যা তীর মারার তো আগেই মারা শেষ। তুই তো বাপ হয়ে গেছিস হৃদ। এখন তাড়া দেখিয়ে কি করবি? ডাবল সেঞ্চুরি মারবি? হ্যাঁ। হৃদের মেজাজে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলে, দাদা ভাই পথ ছাড়ো। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। তোর আর গোলা বারুদের মেজাজ।
এই ঘাড়তেরামির স্বভাব নিয়ে কিভাবে যে বাবা হলে আল্লাহ জানে। আমার তো মায়ার জন্য মায়া হচ্ছে। আমি মায়ের জায়গায় হলে সে কবেই তোরে ছাড়পত্র দিতাম বুঝলি? রিদ আজ অযথা আরাফ খানের সঙ্গে তর্কে জড়াতে চাচ্ছে না বলে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে আরাফ খানকে জোরপূর্বক পাশ কাটিয়ে চলে যায় ভেতরে। আজ একজনের পর একজন হৃদের পথ আটকে দাঁড়াচ্ছে। খান বাড়ির ভেতরে ঢুকতে হেনা খান হৃদকে ওনার কাছে যেতে। হৃদ হেনা খানের ডাক শুনল না, সোজা নিজের রুমে যায়। মায়া তখন ঝুঁকে বেডসাইড ড্রয়ার খুলে কিছু একটা খুঁজছিল। হৃদ ঠাস করে রুমে ঢুকে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে বলে, তুই প্রেগনেন্ট হলি কিভাবে? আচমকা হৃদের বাহু টানায় মায়া ভয় পেয়েছে ভীষণ। বুকে থুতু ছিটিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলেন। এমন করে কেউ টান দেয় আজব? হৃদ রেগেমেগে ফায়ার হয়ে আছে, অথচ মায়া বিষয়টা পাত্তা দিচ্ছে না। হৃদ মায়ের বাহু শক্ত হাতে চেপে বলে, আমি যা প্রশ্ন করছি তার উত্তর দেবে আদব। তুই প্রেগনেন্ট হলি কিভাবে বল? হৃদের প্রশ্নটা শুনে মায়ার কাছে অযৌক্তিক মনে হলো। মায়া বিরক্তি প্রকাশ করে বলে, আশ্চর্য, আমার জামাই আছে তাই প্রেগনেন্ট হয়েছি। আর এখানে বেয়াদবির কি আছে? প্রেগনেন্ট না হতে পারলে তখন বেয়াদবি হতো, প্রেগনেন্ট হলে কে বেয়াদব হয়? হৃদ রাগে দাঁতে দাঁত পিষে বলে, তোর মতো জামাই মানুষের নেই? সবাই কি প্রেগনেন্ট হয়? হ্যাঁ হয়, আমি তো জানি। যার জামাই আছে সেই তো প্রেগনেন্ট হয়, তাই না? হৃদ রেগে গিয়ে বলে, কথা ঘুরাবি না, তাহলে থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। হৃদ রেগে যাচ্ছে দেখে মায়া মিছিমিছি ভঙ্গিমা করে বলে, দেখেন, আপনি আমার সাথে আজকের পর থেকে রাগ করবেন না তো। আমি প্রেগনেন্ট মানুষ, নরম মনের মানুষ। আপনি রাগ করলে আমার মাথা ঘোরায়, বমিও পাই। আমাকে আর টেনশন দিয়েন না তো, আমি অসুস্থ হয়ে যাই। মায়া সত্যি সত্যি যেন অসুস্থতায় ঢলে পড়ছে হৃদের বুকে এমন ভান করলো। হৃদ রাগে ঠায় শক্ত হয়ে দাঁড়িয়ে মিছামিছি হলেও হৃদ এখন মায়ের ওপর রাগ দেখাচ্ছে না, রাগে ফুসফুস করছে। হয়তো রাগ কন্ট্রোল করতে চাচ্ছে। মায়া চেপে হৃদের বুকে মাথা রাখে, দুহাতে হৃদকে জড়িয়ে বলে, আপনি যদি আমার সাথে রাগারাগি করেন তাহলে এটা আপনার বাচ্চার জন্য খারাপ প্রভাব ফেলবে। প্রেগনেন্ট মেয়েদের উপর স্বামীর রাগ করা নিষেধ। আপনি হয়তো জানেন না সেটা। নতুন বাবা হয়েছেন তো, তাই ভুল করছেন। পরের বার বাবা হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি হয়তো এই উপন্যাসটাতে খুব একটা ভালো মনে হয় বলতে পারিনি। কারণ এখন রাত ২টা বাজে, বুঝছো? এখন এত রাত করে আমার কথা বলতেও সমস্যা হচ্ছে, আবার চোখে ঘুমও লাগছে, আবার জোরে করে রিঅ্যাকশন দিয়ে পড়তেও পারছি না। তারপরেও একদল মানুষ এসে বলবে, আপু হৃদ মায়ার প্রেমগাথা উপন্যাসটি কেন ছাড়ছো না? আরে পাগলি মেয়ে, পাগল ছেলে, লেখিকা যদি না লেখে তাহলে আমি কিভাবে ছাড়বো বলো তো? লেখিকা লিখে ছাড়লে তারপর না আমি ছাড়বো? এখন তোমরা পাগল হয়ে যাও আমি কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না। আবার অনেকে প্রশ্নও করো যে এটাই কি শেষ পর্ব নাকি? যখন পর্ব শেষ হবে আমি ভিডিও শেষে বলে দেব যে এটা শেষ পর্ব, অথবা ভিডিওর উপরে লেখা থাকবে এটা শেষ পর্ব। তাই এত অস্থির হওয়ার কিছু নাই। আশা করি বুঝতে পারছো। আর আর হ্যাঁ, ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি যে নতুন চ্যানেলটি খুলেছি, তো তোমরা অনেকেই বলেছিলে আমার আলাদিন উপন্যাসটি দিতে। আমি তোমাদের কথা চিন্তা করে নতুন করে আরেকটি চ্যানেল খুলেছি এবং সেইখানে সুন্দর একটি মনোরম দৃশ্যর সাথে আমার আলাদিন উপন্যাসটি প্রতিদিন 4টা করে পর্ব ছাড়া হচ্ছে। এখন তোমরা যদি সেই পর্ব মিস করো তাহলে খুবই দুঃখের বিষয় আমার কাছে। তাই আমার আলাদিন উপন্যাসটি আমার চ্যানেলে দেখতে হলে ভয়েস অফ অরোরা 2.0 তে চলে যাও। ওইখানে আমার আলাদিন উপন্যাসটি প্রতিনিয়ত ছাড়া হচ্ছে। ভিডিও যেন মিস না হয়, বুঝছো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।